অন্য অনেক মানুষ শুনবেন এবং অনুপ্রাণিত হবেন। আজকে যার জন্মদিন, আজকে 206তম বর্ষে বিদ্যাসাগরের জন্মদিন হয়েছে। এই মানুষটিকে নিয়ে নতুন করে তো কিছু বলার নেই, যা বলার দেবাশিস স্যার বললেন। এই মানুষটি তার জীবনের শেষ অংশে গিয়ে বিহারের করবাটারে থাকতে আরম্ভ করেন এবং সেখানে আদিবাসীদের নিয়ে কাজ করেন। তো এই সূত্রেই বা এই অনুপ্রেরণাতেই সেই একই রাঢ় ভূমের একটা আদিবাসী, তারা হচ্ছে বীরহর। আমাদের ভারতবর্ষে 75টা আদিম জনজাতি অথবা পিভিটিজি, প্রিমিটিভ ভালনারেবল ট্রাইবাল গ্রুপ রয়েছে, যাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 3টে ট্রাইবাল গ্রুপকে পাওয়া যায়। একটা হচ্ছে শবর, লোধা শবর, পশ্চিম মেদিনীপুরের চুনিকোটাল যে সম্প্রদায়ের ছিলেন। আর একটা হচ্ছে উত্তরবঙ্গের মাদারিহাটের টোটো, এবং 3 নম্বর হচ্ছে আমাদের এই পুরুলিয়ার বীরহর। বীরহরদেরকে পশ্চিমবঙ্গে শুধুমাত্র পুরুলিয়া জেলার 3টে ব্লকের 5টা গ্রামেই পাওয়া যায়, এবং এই 3টে পিভিটিজি জনজাতির মধ্যে এই মুহূর্তে তারা কম বেশি 500 জন আর বেঁচে রয়েছেন এই পশ্চিমবঙ্গে। ঝাড়খণ্ডে একটু বেশি রয়েছে এবং অন্যান্য স্টেটেও আরো কিছু রয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও কিছু পাওয়া যায়। তো যে বিদ্যাসাগর শিক্ষার আলো জ্বেলেছিলেন, আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আজকে 206 বছর ওনার জন্মবর্ষ হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ প্রায় উনি যখন কাজ করে গেছেন সেখান থেকে আমরা প্রায় 150 বছর দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে এসে দাঁড়িয়ে থাকলেও আমরা দেখতে পাবো এখনো শিক্ষার আলো ঘরে ঘরে সব জায়গায় পৌঁছায় না। তিনি যে চেষ্টাটা করে গেছিলেন সেটা কোথাও কোথাও গিয়ে আমরাই হয়তো ব্যর্থ হয়ে পড়ছি। আমাদের প্রত্যেকেই আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশকে চালাই, কিন্তু সবাই আমরা সমান সুযোগ সুবিধা পাই না। আমরা যারা শহরে বড় হয়েছি, আমরা আমাদের ঘরে আলো পেয়েছি, আমরা যথেষ্ট খাবার পেয়েছি, খাবার জল পেয়েছি, শিক্ষা পেয়েছি, কিন্তু সেই একই দেশের নাগরিক মাত্র এই হাওড়া জেলা থেকে 350 কিলোমিটার দূরে, তারা এখনো জঙ্গলের মধ্যেই দিন কাটান। এই বীরহর যে জনজাতি, বীরহর শব্দের অর্থ হচ্ছে, বীর শব্দের অর্থ জঙ্গল, হর শব্দের অর্থ মানুষ। এখনো তাদের যে প্রধান জীবিকা, সেই জীবিকা হচ্ছে জঙ্গলের শুকনো কাঠ কুড়িয়ে এনে সেটাকে বিক্রি করা, এবং মেরে কেটে মাস গেলে তাদের ইনকাম 1,500 থেকে 2,000 টাকা। আমি আজ থেকে 6 বছর আগে এই গ্রামগুলোতে প্রথম যাই, নিজের হাতে সার্ভে করা শুরু করি, এবং তখন দেখতে পাই এদের শিক্ষার হার প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ প্রাইমারি স্কুলগুলোর বাচ্চারা ক্লাস 1-2 এর পর তারা স্কুল ছুট হয়ে যায়। 3-4 এর পর তারাও বাবা মায়ের হাত ধরে জঙ্গলে কাঠ কাটতে যায়, এবং একটা বয়সের পর গিয়ে তাদের শরীর ভেঙে পড়ে, এবং প্রায় কেউই বলা যায় যে 50 বছর অতিক্রম করে না তার আগেই এরা মারা যায়। এর ফলে এদের জন্মহার অনেকটাই কম মৃত্যুহারের তুলনায়, যার জন্য এটা ভালনারেবল গ্রুপ। তো সেই সময় গিয়ে আমি মনে করি যে একদিন কোনো খাবার দাবার দিয়ে এসে, একদিনের কোনো চ্যারিটি করে আসলে কোনো লাভ হবে না। সেটা একদিনের পেট ভরতে পারে। যদি কিছু করতেই হয়, তাহলে রবীন্দ্রনাথ যেরকমভাবে রাশিয়ার চিঠিতে লিখেছেন, বা কালান্তরে লিখেছেন, বা বিদ্যাসাগর যেভাবে পথ দেখিয়েছেন, তাদেরকে এক শিক্ষার আলো জ্বালতে হবে যারা নবীন প্রজন্ম, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, এবং তারই সাথে তাদেরকে যদি কৃষি অভিমুখী করা যায়, অর্থাৎ তারা নিজেদের ফসল নিজেরা ফলিয়ে যদি তাদের আহারের বন্দোবস্তটুকু নিজে করতে পারে, এবং তারই সাথে উদ্বৃত্তটুকু তারা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, তার একটা চেষ্টা আমরা শুরু করি। কিছু সফল হয়েছে, কিছু বিফল হয়েছে, যা খুবই স্বাভাবিক কাজ করতে গেলে। আজকে 6 বছর পরে এই সময় দাঁড়িয়ে সেই গ্রামের রাস্তাঘাট তৈরি হওয়া, সেই গ্রামে বিদ্যুৎ সংযোগ ঘটানো, সেই গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা, প্রত্যেকের মাথার ছাদের ব্যবস্থা করা, প্রত্যেকের এই গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করা, এইগুলো তো রয়েইছে। তার সাথে প্রত্যেকটি শিশু আজকে সরকারি স্কুল, হস্টেলে সুযোগ সুবিধা পায়, তাদেরকে সেখানে রেখে পড়াশোনা করানো হয়। যারা হস্টেলে যাওয়ার মতো বয়সে পৌঁছায়নি, অর্থাৎ প্রাইমারি স্কুলের লেভেলে রয়েছে, তাদের জন্য আমাদের মৈত্র পাঠশালা বলে একটি স্কুল সেখানে রয়েছে, তারা সেখানে পড়াশোনা করে। এবং আগে যেখানে গ্রামে ওঝা গুণিনের প্রকোপ অত্যন্ত বেশি ছিল, সাপে কামড়ানোর ক্ষেত্রে বা প্রসূতি মায়ের বাচ্চা জন্ম দেওয়ার সময় বাড়িতে ডেলিভারি করা,
এইগুলোর ক্ষেত্রে আমরা এখন সরকারিভাবে তাদেরকে হাসপাতাল অভিমুখী করতে পেরেছি। এরকম নানান কাজ, মূলত শিক্ষা, মূলত কৃষি, মূলত স্বাস্থ্য এবং জীবিকা, এই 4টে বিষয় নিয়ে মূলত আমাদের কাজ করে চলা। সেই সুবাদেই গঙ্গা শিকারী যে প্রথম বীরহর কন্যা যে কলেজের পা রাখলো, তাকে আমরা এই বেলুড়ের শ্রমজীবী হাসপাতালের যে নার্সিং কলেজ সেখানে ভর্তি করতে পেরেছি তার বাড়িতে বুঝিয়ে। সে আশা করছি তার এই যে পড়াশোনার যে পথ চলা সেটা সফল হবে। যদি সে সফল হয় তাহলে সেই প্রথম বীরহর কন্যা হবে পশ্চিমবঙ্গের যে কলেজের গণ্ডি টপকাতে পারবে এবং অন্যদেরকেও আলো দেখাতে পারবে। এবং সবশেষে একটাই কথা বলবো, এই যে আমাদের স্কুলটা চলে সেখানে আদিবাসীদের মূলত মুখের ভাষা তো সাঁওতালি, বীরহরদের বীরহরি, এবং এদের যে হরফ সেটা হচ্ছে অলচিকি। তো আমরা প্রথম থেকেই 6 বছর আগে থেকে তখন সেখানেরই গ্রামের মাস্টারমশাই, যিনি একজন সাঁওতাল, যিনি তার ভাষাতে কথা বলেন, তিনি সেখানে পাঠ করান। কেননা আমি মনে করি, একজন বলেছিলেন, দরকার হলে আমি ভীষণ প্রাদেশিক, রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে। এটা কবির সুমন বলেছিলেন। তো প্রত্যেকটি মাতৃভাষাই জাতীয় ভাষার দাবি রাখে। সেই জায়গা থেকে তাদের যে মুখের ভাষা, সেই ভাষাতেই তাদেরকে পড়াশোনা করানো হয়, সেই হরফেই তাদেরকে পড়াশোনা করানো হয়, যাতে তারা তাদের নিজস্ব ভাষা, নিজস্ব হরফ ভুলে না যায়, যাতে সেটাকেও বাঁচিয়ে রাখা যায়। সেইটার একটা প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি এখন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।